আজকে আমরা পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 51 এবং প্রেসির 15 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হলো যে বোট ক্যাপসিস্ট অন হুগলি রিভার, মানে হুগলি রিভারে যে নৌকা ডুবি সেটা নিয়ে আমরা একটা রিপোর্ট দেখব, ঠিক আছে। এবং তার সাথে সাথে ইংলিশের গ্রামার এবং যে ভোকাবুলারি পার্টটা আছে সেটাও আমরা দেখব, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে প্রতিদিন বেসিকে আমরা যে সমস্ত হোম টাস্কগুলো প্রোভাইড করে থাকছি এবং তার যে প্রিভিয়াস আপডেটস সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে। চলুন তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা বারবার পড়ে নিন। অনেকে কিন্তু গুলিয়ে যাচ্ছে এই গাড়ি ব্যাপারটা কি বলতে চাইছে, বারংবার পড়ে নিন, তারপর আমরা এগোচ্ছি, ঠিক আছে। বোঝা গেছে তাহলে বিষয়টা কি বলতে চাইছে। দেখুন তাহলে আমরা ফার্স্ট লাইন শুরু করি। কি বলা হচ্ছে দেখুন, ভালো করে বুঝবেন কি বলা হলো। এখানে বলছে রাত্রি 10টার সময় স্টেশনে আসিয়া গরুর গাড়ি পৌঁছালো। তাহলে স্টেশনে গরুর গাড়ি পৌঁছেছিল রাত্রির 10টার সময়। তাহলে বিষয়টাকে কিসে লিখতে হবে? একদম আপনাকে পাস্ট লিখতে হবে এবং পাস্ট ইনডিফারেন্ট লিখতে হবে। পৌঁছেছিল বলে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে কি পাস্ট ইনডিফারেন্টেই কিন্তু আমরা বিষয়টাকে লিখবো। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখছি, ভালো করে ফলো করুন। কে পৌঁছেছিল? ঘোড়া, আপনার গরুর গাড়ি পৌঁছেছিল। তাহলে লিখলাম সাবজেক্ট হিসেবে দি বুলক কার্ট, ঠিক আছে। পৌঁছেছিল পাস্ট ইনডিফারেন্টে লিখছি, তাই লিখলাম অ্যারাইভড। তাহলে দি বুলক কার্ট অ্যারাইভড মানে গরুর গাড়িটি পৌঁছেছিল কোথায়? অ্যাট দি স্টেশন, ঠিক আছে। কখন? অ্যাট 10 o'clock অ্যাট নাইট, ঠিক আছে। বোঝা গেল বিষয়টাকে আমরা কিভাবে প্রিপোজিশনগুলো পার্টে পার্টে ইউজ করলাম। তাহলে দেখুন দি বুলক কার্ট অ্যারাইভড অ্যাট দি স্টেশন অ্যাট 10 o'clock অ্যাট নাইট, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা। আচ্ছা, সেকেন্ড যে লাইনটা আছে সেটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে সে আশায় অপু বসিয়াছিল। তাহলে অপু বসিয়াছিল সে আশায়, অনেকক্ষণ ধরে বসিয়েছিল ব্যাপারটা। তাহলে এই যে অনেকক্ষণ ধরে ব্যাপারটা চলছে, তাহলে আপনাকে কি করতে হবে? পাস্টে বোঝাচ্ছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু আপনাকে বিষয়টাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে কে বসেছিল? অপু। তাহলে সাবজেক্ট হিসেবে কিন্তু আপনাকে অপু ইউজ করতে হবে। দেখুন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করে এবং সাবজেক্ট অপু করে আমরা লিখছি। কি করলাম? অপু হ্যাড বিন ওয়েটিং, মানে অপু অপেক্ষা করছিল, যে বসিয়া ছিল। আপনি এখানে সিটিং না লিখে কিন্তু ওয়েটিং হিসেবেই লিখুন, বিষয়টা ভালো হবে। তাহলে কি হলো? অপু হ্যাড বিন ওয়েটিং মানে অপু অপেক্ষা করছিল, বসেছিল, ঠিক আছে, একই মানে বোঝাচ্ছে। তাহলে অপু হ্যাড বিন ওয়েটিং কিসের জন্য? মানে আশায়, ঠিক আছে। ইন দি হোপ ফর আ লং টাইম মানে আশায় অনেকক্ষণ ধরে বসেছিল। দ্যাট যে কি আশাটা সেটা বলা হচ্ছে হোয়েন উড দি কার্ট অ্যারাইভ, কখন মানে গাড়িটা আসবে। তাহলে কার্ট বলতে এখানে কিন্তু গরুর গাড়িকে বোঝানো হচ্ছে। এই যে গাড়ি আসার কথা বলা হচ্ছে, মানে আপনি যদি বারংবার পড়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে অপু অপেক্ষা করছিল, রাত 10টার সময় কিন্তু গরুর গাড়িটা এসেছিল এবং তার আগের ঘটনাটা বলছে, সেটাই কিন্তু বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে কি বলা হলো যে when would the cart arrive মানে কখন গরুর গাড়িটা আসবে, ঠিক আছে। at the station on that day মানে আজ, এই আজ বলতে কিন্তু আমরা on that day লিখবো, ঠিক আছে। আজ টুডে হিসেবে যদি আপনি করেন তাহলে সেন্টেন্সটা কিন্তু ঠিকঠাক কনস্ট্রাকশনে মানেতে আসবে না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাকে on that day কিন্তু লিখতে হবে, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে কিভাবে পাটে পাটে আমরা করলাম বিষয়টাকে। অপু হ্যাড বিন ওয়েটিং মানে অপু অপেক্ষা করছিল, ইন দি হোপ মানে আশায়, ফর লং টাইম মানে অনেকক্ষণ ধরে, দ্যাট যে ওয়েন উড দি কার্ট অ্যারাইভ মানে কখন গরুর গাড়িটি আসবে, অ্যাট দি স্টেশন স্টেশনে, অন দ্যাট ডে মানে সেই দিনকে, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন তারপরে লাইনটা কি আছে, 3 নম্বর লাইন। এখানে কি বলছে? এখানে বলছে গাড়ি আসতেই সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। তাহলে স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল মানে হয়েছিল, তাই না। গাড়ি আসতেই ব্যাপারটা বলছে, মানে যেই কিনা গাড়ি আসলো সেই কিনা সে প্ল্যাটফর্মে গিয়ে হাজির হলো। তাহলে এই রকম ঘটনা যখন বোঝায় তখন আমরা কি ইউজ করি? অ্যাজ সুন অ্যাজ ইউজ করে লিখি, তাই না। তাহলে সেইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে লিখবো। ভালো করে ফলো করবেন। কি? অ্যাজ সুন অ্যাজ দি কার্ট অ্যারাইভড মানে যেই কিনা কার্ট এলো, যেই কিনা গরুর গাড়িটি এলো বা গাড়িটি এলো, হি র্যান সে দৌড়ে গেল, ঠিক আছে, মানে দৌড়ে হাজির হলো। হি র্যান অ্যান্ড অ্যাপিয়ার্ড সে দৌড়ে গেল, অ্যান্ড অ্যাপিয়ার্ড এবং হাজির হলো বা উপস্থিত হলো কোথায়? অন দি প্ল্যাটফর্মে অফ দি স্টেশন স্টেশনের, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কিভাবে করছি বিষয়টা বোঝা যাচ্ছে। তাহলে কিন্তু ওই যে যেই কিনা হলো সেই কিনা মানে যখনই এটা হলো তখনই ওটা, এরকম একটা ব্যাপার হলেই কিন্তু আমরা কি করি? অ্যাজ সুন অ্যাজ ইউজ করে করি। সেইভাবেই কিন্তু বিষয়টাকে আমরা করলাম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, পাটে পাটে করলাম। আচ্ছা, তারপরে দেখুন তারপরের লাইনটা কি বলা হচ্ছে? সন্ধ্যা 8:30টার
ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে, তাহলে সন্ধ্যা 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়েছে, এই যে ব্যাপারটা, আপনি সন্ধ্যা 8:30টার ট্রেনটাকে আপনি কীভাবে লিখবেন, দি ট্রেন অফ 8:30 ইন দি ইভিনিং, এরকমভাবে লিখতে পারেন। ঠিক আছে, অনেকক্ষণ চলে গেছে, তাহলে কিন্তু আপনাকে কিসে লিখতে হবে, পাস্ট পারফেক্টে কিন্তু বিষয়টাকে লিখতে হবে। ঠিক আছে, দেখুন আমরা সেইভাবে বিষয়টাকে লিখছি। কি করা হলো, দি ট্রেন অফ 8:30 ইন দি ইভিনিং, মানে সন্ধ্যা 8:30টার যে ট্রেন সেটা হ্যাড পাস্ট বাই, চলে গেছে কখন, আলং বিফোর, মানে অনেকক্ষণ আগে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা এইভাবেই কিন্তু পাস্ট পারফেক্টে কিন্তু বিষয়টাকে করলাম এবং সাবজেক্টটাকে কী হিসেবে চুজ করলাম, দি ট্রেন অফ 8:30 ইন দি ইভিনিং। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। তাহলে এই যে সে জানিয়ে আছে, এই বিষয়টা যদি আপনি শুরু করেন ফার্স্টে, তাহলে কি হি কেম টু নো, তাই না, বাবার থেকে জানিয়ে, তাহলে আফটার আস্কিং হিজ ফাদার, আপনি এরকমভাবে বলতে পারেন। ঠিক আছে, কি জেনেছিল সেটাকে আমরা এইভাবে লিখছি, দেখুন কিভাবে করা হলো, বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জেনেছিল, তাহলে হি কেম টু নো, সে জানতে পেরেছিল। পাস্ট ইনডিফারেন্ট লেখা হচ্ছে আফটার আস্কিং হিজ ফাদার, তার বাবাকে জিজ্ঞাসা করার পর, দ্যাট যে কি, নো ট্রেন ওয়াজ অ্যাভেলেবল, সিম্পল পাস্টে লেখা হচ্ছে নো ট্রেন ওয়াজ অ্যাভেলেবল অন দ্যাট নাইট, মানে সেই রাত্রে, সেই রাত্রির মধ্যে, সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই, এটাকে আমরা কিভাবে লিখলাম, নো ট্রেন ওয়াজ অ্যাভেলেবল অন দ্যাট নাইট। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে, পাটে পাটে কিন্তু সাজিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখুন আমাদের লাস্ট যে লাইনটা আছে, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে। বলছে জ্যোৎস্না পড়িয়া রেলের পথটি চিকচিক করিতেছে, তাহলে রেলের পথটি চিকচিক করিতেছে, এই যে বিষয়টা, তাহলে কি আপনাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, কি চিকচিক করছে, রেলের পথ, তাই না, রেলের পথ, তার মানে ওই আপনাকে সাবজেক্ট হিসেবে চুজ করতে হবে কি, দি রেল ট্রাক। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইভাবে আমরা করবো, আর পাস্ট কন্টিনিউয়াসে এই সেন্টেন্সটাকে লিখবো। তারপরে কি বলা হচ্ছে, প্ল্যাটফর্মে হইতে নড়িতে মন সরিতেছিল না, তাহলে এই যে বিষয়টা আছে মন সরিতেছিল না, এটাকে আমরা ফিল দিয়ে খুব সুন্দরভাবে লিখবো। দেখুন আমরা কিভাবে লিখছি বিষয়টাকে, কি করা হলো, দেখুন ফার্স্ট পার্টটা আগে বুঝবেন। দি রেল ট্রাক ওয়াজ গ্লিটারিং, মানে রেলের যে ট্রাক অর্থাৎ রেলের যে পথ সেটা কি গ্লিটারিং, চকচক করছিল জ্যোৎস্নাতে, তাহলে ইন দি মুনলাইট লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, তাহলে কিন্তু বিষয়টাকে পাস্ট কন্টিনিউয়াসে লেখা হলো। তারপর দেখুন প্ল্যাটফর্মে হইতে নড়িতে মন সরিতেছিল না, তাহলে মানে কি, তার মন সরিতেছিল না, সাবজেক্ট হিসেবে আমরা হি নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে পাস্ট আমরা ইনডিফিনাইটে কিন্তু সেকেন্ড পোর্শনটাকে লিখবো। ঠিক আছে, তাহলে দেখুন কি লেখা হচ্ছে, হি ডিড নট ফিল, মানে সে অনুভব করেনি, টু মুভ হিজ মাইন্ড, তার মাইন্ডকে সরাতে, তার মনকে সরাতে, ফ্রম প্ল্যাটফর্ম, মানে কি, তার মানেই হচ্ছে প্ল্যাটফর্ম থেকে তার মন সরিতেছিল না, এরকম তার অনুভব হয়নি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা পাটে পাটে বিষয়টাকে সাজালাম এবং এই যে ট্রান্সলেশন প্রসেসটা আছে, এই ট্রান্সলেশন প্রসেসটা আমরা এইভাবেই কিন্তু কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, তাহলে যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে, তাহলে ক্লাসটাকে তারা আবার প্রথম থেকে দেখুন, অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা ট্রান্সলেশন প্রসেস কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা দেখুন, একটা প্রেসি ছিল, ভালো করে আপনারা পড়ে নিন কি বলছে, প্রত্যেকটা লাইনে মানে বোঝার চেষ্টা করবেন, তারপর আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কি বলেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বলতে চাইছে, দেখুন একবার মানেটা বুঝিয়ে দিই কি বলছে এখানে। এখানে বলছে when people learned about agriculture, মানে when people learned about agriculture, মানুষ যখন চাষবাস শিখেছিল, many new developments took place, তখন কিন্তু অনেক নতুন উন্নতি হয়েছিল, মানে লোকেরা যখন কৃষিক্ষেত্র সম্পর্কে জানতে পেরেছিল তখন অনেকগুলি কিন্তু নতুন উন্নয়ন ঘটে। ঠিক আছে, তারপর দেখুন there was firstly a greater division of labor, তার মানে কি, প্রথম দিকে শ্রমে কিন্তু বৃহত্তর একটা বিভাজন হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখুন some people hunted, আদার্স, মানে কি, কিছু মানুষ কি করতো, শিকার করতো, আদার্স লুকড আফটার দি ফিল্ডস, কেউ কেউ কি করতো, অন্যরা মাঠের দেখাশোনা করতো, অ্যান্ড প্লাউড, এবং চাষবাস করতো। ঠিক আছে, মানে কিছু লোক শিকার করতো, অন্যরা ক্ষেতের দেখাশোনা করতো এবং চাষবাস করতো। ঠিক আছে, তাহলে দেখুন অ্যানাদার ইন্টারেস্টিং রেজাল্ট ওয়াজ দ্যাট, অন্য একটা ইন্টারেস্টিং রেজাল্ট কী ছিল, সেটা হচ্ছে যে দ্যাট মেন বিগ্যান টু সার্টেল ইন ভিলেজেস অ্যান্ড টাউন্স, মানে মানুষরা কি করতে শুরু করে, ভিলেজেস এবং টাউন্সগুলোতে তারা সেটেল ডাউন করতে শুরু করে। মানে কি, অন্য একটি আকর্ষণীয় ফল ছিল, মানুষেরা গ্রামে ও শহরে বসতি স্থাপন শুরু করে। ঠিক আছে, তারপরে দেখুন কি বলা হচ্ছে, বিফোর এগ্রিকালচার কেম, মানে এগ্রিকালচার আসার আগে পিপল ইউজড টু ওয়ান্ডার অ্যাবাউট অ্যান্ড হান্ট, মানে কি, মানুষজন কি করতো তখন, ঘুরে বেড়াতো চারিদিকে এবং শিকার করতো, মানে কৃষিক্ষেত্র আসার আগে লোকেরা ঘুরে বেড়াতো ও শিকার করতো। ঠিক আছে, ইট ওয়াজ নট নেসেসারি, তাদের কাছে এটা নেসেসারি ছিল না, ফর দেম টু লিভ ইন ওয়ান প্লেস, মানে একটা প্লেসে, মানে এক জায়গায়, তাদের এক জায়গায় থাকার কিন্তু কোনো বাধ্যবাধকতা ছিল না। ঠিক আছে,
তারপরে দেখুন দে কুড হান্ট হোয়াট এভার দে ওয়েন্ট, মানে কি তারা যেখানেই যেত সেখানেই কিন্তু তারা শিকার করতো, ঠিক আছে। অ্যান্ড অফেন দে হ্যাড টু মুভ অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস, তাদেরকে কিন্তু প্রায়শই কী করতে হতো, প্লেস টু প্লেস মুভ করতে হতো, ঘুরে বেড়াতে হতো। কিসের জন্য? বিকজ অফ দি কাউস অ্যান্ড শিপ অ্যান্ড আদার অ্যানিমালস দে হ্যাড, মানে তাদের যে পোষ্য প্রাণীগুলো ছিল, কাউস, শিপস, অন্য যে অ্যানিমালস, তাদের জন্য, মানে কি, এবং প্রায়শই তাদের নিজস্ব গরু, ভেড়া বা অন্যান্য পোষ্য প্রাণীদের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে হতো, ঠিক আছে। তারপর দেখুন দিস অ্যানিমালস রিকোয়ার্ড পাস্টার ল্যান্ড ওয়্যার দে কুড গ্রেজ, মানে কি এই সমস্ত যে অ্যানিমালস, এই সমস্ত যে প্রাণী, তাদের কিন্তু চারণ ভূমির প্রয়োজন যেখানে তারা চারণ করতে পারে, ঠিক আছে। আফটার গ্রেজিং ইন ওয়ান প্লেস ফর সাম টাইম, কিছু সময় ধরে একটা জায়গায় চারণ করার পর, দি ক্যাটল ডিড নট হ্যাভ এনাফ ইন দি ল্যান্ড, ক্যাটেলদের কিন্তু আর যথেষ্ট খাবার কিন্তু ল্যান্ডে থাকে না, ঠিক আছে। অ্যান্ড সো, এবং সুতরাং দি হোল ট্রাইব হ্যাড টু মুভ, সুতরাং হোল ট্রাইব কি, মানে সম্পূর্ণ গোত্রকেই কিন্তু কি করতে হতো, টু মুভ টু অ্যানাদার প্লেস, অন্য প্লেসে কিন্তু মুভ করতে হতো। মানে কিছুক্ষণ এক জায়গায় চারণ করার পরে জমিতে গবাদি পশুদের যথেষ্ট পরিমাণে খাবার থাকতো না, এবং তাই পুরো গোত্রকে, পুরো ট্রাইবকে কি করতে হতো, অন্য জায়গায় চলে যেতে হতো, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে যখন আপনারা বিষয়টা বুঝলেন, তাহলে এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যে কি এগ্রিকালচারের আগে এবং এগ্রিকালচারের পরের যে লাইফটা, সেই লাইফটা সম্পর্কে কিন্তু এর মধ্যে বললো, তাই না? তাহলে আপনারা যখন ভালো করে পড়েছেন বিষয়টাকে, তখন একটা সংক্ষিপ্ত একটা আনসার করার চেষ্টা করুন, এর মধ্যে কি বলতে চাইছে। এখানে বলতে চাইছে একটাই বিষয়, যে কি যখন মানুষরা এগ্রিকালচার সম্পর্কে জানতো না, সেই সময় মানুষ কি করে জীবন বহন করতো, সেই সময় মানুষ কিন্তু ওই শিকার করেই কিন্তু জীবন অতিবাহিত করতো, ঠিক আছে। এবং তার সাথে সাথে তারা কি করতো, তাদের যে পশুগুলো আছে, মানে পোষ্য প্রাণী, সেগুলোকেই নিয়ে কিন্তু তারা এখান থেকে ওখানে বা যেখানে সেখানে কিন্তু ঘুরে বেড়াতো। কিন্তু যখন কৃষিকাজ এলো, তখন তাদের মধ্যে একটা রেভলিউশন এলো, এবং সেই রেভলিউশনের ফলে তারা কিন্তু কি করলো, স্যাটেল ডাউন হয়ে গেল বিভিন্ন ভিলেজ এবং টাউনসে। এই বিষয়টাই বলতে চাইছে। তাহলে দেখুন, আমরা ফার্স্ট একটা এর সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করছি। দেখুন কি দিলাম, লাইফ বিফোর অ্যান্ড আফটার এগ্রিকালচার, মানে এগ্রিকালচারের আগের এবং পরের জীবন, ঠিক আছে। বিষয়টা বোঝা গেছে? দেখুন আমরা আনসারটাকে কিভাবে করছি ভালো করে বুঝবেন, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে when people did not know about agriculture, মানে যখন মানুষজন এগ্রিকালচার সম্পর্কে জানতো না, দে ইউজ টু হান্ট, মানে তারা কিন্তু কি করতো, তখন শুধু শিকারই করতো, ঠিক আছে। অ্যান্ড অফেন দে হ্যাড টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ফর গ্রেজিং অফ অ্যানিমালস, মানে অ্যানিমালসদের চারণের জন্য তাদেরকে কিন্তু প্রায়শই এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করতে হতো, যে দে হ্যাড, মানে যে সমস্ত তাদের অ্যানিমালসগুলো ছিল সেগুলোর কথাই বলা হলো, ঠিক আছে। বাট ওয়েন পিপল কেম টু নো, যখন মানুষজন জানতে পারলো অ্যাবাউট এগ্রিকালচার সম্পর্কে, আর রেভলিউশন টুক প্লেস ইন দেয়ার লাইফ, তাদের লাইফে কিন্তু একটা রেভলিউশন এলো, অ্যান্ড দে স্টার্টেড টু সাটল দেমসেলফ, এবং তারা কিন্তু নিজেরা সাটল ডাউন করে ফেললো, কোথায়, ইন ভিলেজেস অ্যান্ড টাউন্স, মানে ভিলেজেস এবং টাউন্সগুলোতে, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবেই কিন্তু আমরা প্রেসিটাকে করলাম। যাদের এখনো পর্যন্ত প্রেসিতে প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটাকে বারংবার পড়বেন, পড়ার পরে মানে বুঝবেন, তারপরে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেবেন, এবং তারপরে বিষয়টাকে কিন্তু 1/3 করে কিন্তু লিখবেন নিজের ভাষায়। ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, তারপরে দেখুন আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল, সেটা একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল, কি, বোট ক্যাপসিস্ট অন হুগলি রিভার, এটা নিয়ে একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন বিষয়টাকে আমরা কিভাবে করছি। ফার্স্ট আমরা টাইটেল দিলাম, কি দিলাম, 5 ডায়েট অ্যান্ড 10 মিসিং ইন বোট ক্যাপসিজিং ইন হুগলি রিভার, ঠিক আছে, বোঝা গেছে। তারপরে রিপোর্টের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমরা মেনটেন করলাম। তারপরে আমরা ফার্স্ট যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার একদম সংক্ষিপ্ত একটা রূপ ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে দেখবো। দেখুন কি বলা হচ্ছে, ভালো করে বুঝবেন কি বলা হলো। অ্যাট লিস্ট 5 বোট প্যাসেঞ্জার্স ইনক্লুডিং 2 ওমেন অ্যান্ড 2 চিলড্রেন ফেসড উইথ ডেথ, ঠিক আছে, বোঝা গেল। অ্যান্ড 10 প্যাসেঞ্জার্স রিপোর্টেডলি ওয়েন্ট মিসিং, এবং 10 প্যাসেঞ্জার্স তারাও কিন্তু কি হয়েছে, মিসিং হয়েছে। ওয়েন অ্যান ওভারলোডেড বোট, যখন একটা ওভারলোডেড বোট, যার নাম কি না, আমরা একটা নাম দিলাম কি, LX5CN, ঠিক আছে, এই বোটটা ক্যাপসিস্ট, ডুবে যায়, ঠিক আছে, বা উল্টে যায়, ঠিক আছে, আ ফিউ ইয়ার্স অ্যাওয়ে, কিছু ইয়ার্স দূরে, কিছু গজ দূরে, আফটার স্টার্টিং ফ্রম বিবেকানন্দ ঘাট, মানে বিবেকানন্দ ঘাট থেকে যাত্রা শুরুর পর, অন দি হুগলি রিভার, মানে হুগলি রিভারে, ঠিক আছে, অন টুডে, আজকে, অ্যাট আর্লি মর্নিং,
ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে যে বিষয়টা আমরা লিখতে চলেছি তার কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ আমরা এইখানে দেখে নিলাম। ঠিক আছে, এইবারে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি দেখব, যে বিষয়টা ঘটেছে অর্থাৎ তার একদম ডিটেলস যে বিষয়টা সেইটাকে আমরা দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন। এখানে বলা হলো দি বোট ক্যারিং মোর দ্যান 50 প্যাসেঞ্জার্স, মানে যে বোটটা কিন্তু 50-এর বেশি প্যাসেঞ্জার্স ক্যারি করছিল এরকম একটা বোট, লেফট ফর নাইডু ঘাট, মানে নাইডু ঘাটের দিকে যাত্রা শুরু করে ফ্রম বিবেকানন্দ ঘাট, বিবেকানন্দ ঘাট থেকে অন টুডে আজকে অ্যাট আর্লি মর্নিং। ঠিক আছে, when the boat crossed a few yards from the shore of its way, মানে এর যাত্রাপথ থেকে যখন এই কিছুটা ইয়ার্ড যায়, শোর থেকে তীর থেকে কিছুটা ইয়ার্ড যখন যায় হুগলি রিভারের উপরে, তখন কি হচ্ছে, দি ওভারলোডেড বোট টিল্টেড আফটার, মানে টিল্টেড মানে হেলে পড়লো, আফটার গেটিং কট ইন আ হাই টাইড, মানে প্রচণ্ড যে টাইট মানে স্রোত, সেই স্রোতে কিন্তু সে কি হলো, একটু হেলে গেল। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। তারপর দেখুন কি বলা হচ্ছে, দি সিচুয়েশন টার্নড ওয়ার্ডস, মানে সিচুয়েশনটা আরও খারাপ হলো কখন, ওয়েন দি প্যাসেঞ্জার্স অন দি বোট, যখন কিনা সেই বোটের প্যাসেঞ্জার্সরা কী করলো, গড প্যানিকি, মানে খুব প্যানিকি হয়ে উঠলো, উত্তেজিত হয়ে উঠলো, অ্যান্ড রাশ টু দি ওয়ান সাইড, এবং তারা জড়ো হলো একটা সাইডে এসে বোটের অফ দি বোট, বোটের একটা সাইডে এসে জড়ো হলো ভয়ে, টু সেভ দেমসেলস ফ্রম ড্রাউনিং, মানে ডুবে যাওয়ার থেকে নিজেদেরকে রক্ষা করতে, যখন বোটটা একটু একটু কি হলো, টিল্টেড হলো, একটু নড়ে চড়ে গেল, একটু হেলে গেল, সেই সময় কি হলো, বোটের যারা প্যাসেঞ্জার্স তারা কিন্তু একটু প্যানিকি হয়ে বোটের এক সাইডে এসে ভিড় করলো ডুবে যাওয়ার ভয়ে। ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখুন, দিস টিল্টেড দি বোট ফার্দার, এর ফলে কি হলো, বোটটা আবার কিন্তু টিল্টেড হলো। ঠিক আছে, বোটটা আবার কিন্তু একটু নড়লো, বোটটা কিন্তু আবার একটু পাল্টে যাওয়ার চেষ্টা করলো। ঠিক আছে, তারপরে দেখুন হেলে গেল, অ্যান্ড ফাইনালি গট ক্যাপসিসড, এবং তারপরে কিন্তু বোটটা কি হলো, উল্টে গেল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে কারণটা কিন্তু আমরা এর মধ্যে ঢুকিয়ে দিলাম যে কী কারণে বোটটা কি হলো, ডুবলো বা কী কারণে বোটটা উল্টালো। ঠিক আছে, তারপরে দেখুন দি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, ঠিক আছে, অফ দি সিটি পুলিশের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সেটা কি করছে, কেম টু দি স্পট ইমিডিয়েটলি, তারা কিন্তু ইমিডিয়েটলি সেই স্পটে এসেছিল, আফটার গেটিং দি নিউজ, মানে নিউজটা পাওয়ার পর, অ্যান্ড স্টার্টেড দি রেস্কিউ অপারেশন, এবং রেস্কিউ অপারেশন কিন্তু শুরু করেছিল। ঠিক আছে, তারপর দেখুন, ওয়ান অফ দি প্যাসেঞ্জার্স রিপোর্টেড, একজন প্যাসেঞ্জার্স কি রিপোর্ট করেছে, দ্যাট যে দি বোটম্যান, মানে যিনি নৌকা চালক, তিনি লস্ট হিজ ব্যালেন্স, তার ব্যালেন্সকে হারিয়ে ফেলে, অ্যান্ড দি বোট ক্যাপসিসড, এবং বোটটি উল্টে যায়, ডিউ টু দি ইম্প্যাক্ট অফ স্ট্রং ওয়েভস, মানে স্ট্রং ওয়েভসের ফলে, আর কিসের ফলে, অ্যান্ড দি ক্রাউড অফ প্যাসেঞ্জারদের ক্রাউডের ফলে, ভিড়ের ফলে, কোথায়, অন ওয়ান সাইড অফ দি বোট ইন ফিয়ার, মানে ভয়ে প্যাসেঞ্জারদের নৌকার একটা দিকে এসে ভিড় করার ফলে, এবং স্ট্রং ওয়েভসের ফলে নৌকা চালক তার কি করে, তার যে ব্যালেন্স সেটাকে হারায়, ফলে নৌকাটা কিন্তু উল্টে যায়। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে যে মেন কারণ, সেই কি কারণে উল্টেছে, কোথা থেকে কোথায় যাচ্ছিল নৌকা, এই যে বিষয়টা মেন যে কারণটা সেটা আমরা এখানে কিন্তু উল্লেখ করলাম। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে এখনও কিছু এর মধ্যে ইনক্লুড করতে হবে, আপনারা করে নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে বোঝা গেছে সেকেন্ড প্যারাটা কিন্তু আমরা ডিটেলসেই কিন্তু বললাম। তারপর দেখুন থার্ড প্যারাগ্রাফে আমরা লেস ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটাকে কিন্তু দেখবো। দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন। এখানে বলা হলো ইট ইজ রিপোর্টেড দ্যাট, কি রিপোর্ট হয়েছে, রিপোর্টেড হয়েছে যে দি হাওড়া ডিস্ট্রিক্ট পুলিশ রেকর্ডেড আ মিসিং কমপ্লেন, মানে যেহেতু অনেকে মিসিং হয়ে গেছে সেই কারণে হাওড়া ডিস্ট্রিক্ট পুলিশ কি করেছে, মিসিং কমপ্লেন লঞ্চ করেছে। ঠিক আছে, তারপর দেখুন অ্যাকর্ডিং টু দি ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসিয়াল, মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসিয়ালের মত অনুযায়ী অনলি 5 ডেড বডিজ ওয়্যার রেস্কিউড, 5টা ডেড বডিজ সবে মাত্র তারা রেস্কিউ করেছে, অ্যান্ড দ্য রেস্কিউ অপারেশন ইজ স্টিল গোয়িং অন, এখনো পর্যন্ত কিন্তু রেস্কিউ অপারেশন চলছে। ঠিক আছে, তারপরে দেখুন দেয়ার হ্যাভ বিন অ্যান অ্যালিগেশন অফ ওভারলোডিং দি বোট, মানে ওভারলোড হওয়ার যে ব্যাপারটা সেরকম কিন্তু অ্যালিগেশন উঠেছে, মানে বোট যে ওভারলোড হয়েছে সেরকম কিন্তু অ্যালিগেশন উঠেছে, বাট দি লোকাল পুলিশ আর ইনভেস্টিগেটিং দি কেস, মানে লোকাল পুলিশ তারা কিন্তু এই কেসটাকে কিন্তু ইনভেস্টিগেট করছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে কি বলা হলো, মানে বোটে যে ওভারলোডিং সেটা নিয়ে কিন্তু একটা অভিযোগ উঠেছে, পুলিশ কিন্তু লোকাল পুলিশ কিন্তু সেটা নিয়ে তদন্ত করছে। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের রিপোর্টটাকে কমপ্লিট করলাম। আপনারা যেরকমভাবে রিপোর্ট লিখে জমা দিচ্ছেন সেরকমভাবেই কিন্তু লিখে জমা দিতে থাকুন, আমরা ডেলি বেসিকে কিন্তু সেগুলোকে প্রতিনিয়ত কিন্তু চেক করে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমাদের এইভাবেই আমরা এই যে রিপোর্ট প্রসেসটা আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী যে টাস্কটা সেটা আমরা প্রতিদিন বেসিকে যে প্রিপোজিশন শেখাচ্ছি, আজকের আমাদের প্রিপোজিশনটা হলো ইনটু। ঠিক আছে, দেখুন ফার্স্ট কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হলো সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে।
সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে মানে কি, দেখুন এক্সাম্পলটা ফলো করুন তাহলে বুঝতে পারবেন। দে হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু টু গ্রুপস, মানে তাদেরকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, তাহলে সংখ্যায় ভাগ হয়েছে তাই কিন্তু আমরা ইন্টু বসালাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে। নাম্বার 2 দেখুন কি বলা হচ্ছে, অবস্থার পরিবর্তন বোঝাতে। অবস্থার পরিবর্তন দেখুন এক্সাম্পলটা ফলো করুন। ওয়াটার ইজ চেঞ্জড ইন্টু আইস, তাহলে ওয়াটারটা আইসে পরিণত হয়েছে তাই চেঞ্জ হচ্ছে অবস্থা, তাই কিন্তু আমরা ইন্টু বসালাম। ঠিক আছে, বোঝা গেছে না। তারপরে দেখুন নাম্বার 3 কি বলা হচ্ছে, গতিশীলতা, মানে এটা আপনারা জানেন যে কি গতিশীলতা মানে কি, বাইরে থেকে ভিতরে গতি নিয়ে প্রবেশ, এরকম কিছু বোঝাবে। ঠিক আছে, তাহলে কি গতিশীলতা দেখুন, হি এন্টার্ড ইন্টু দি রুম, তাহলে সে, তার মানে কি সে কিন্তু ধেয়ে রুমের মধ্যে প্রবেশ করলো, এরকমটাই কিন্তু বোঝাচ্ছে, গতি নিয়ে কিন্তু প্রবেশ করলো। ঠিক আছে, বা দেখুন হি থ্রিউ আ স্টোন ইন্টু দি পন্ড, তাহলে এই যে পন্ডের মধ্যে সে যে স্টোনটাকে থ্রো করলো সেটাও কিন্তু গতি নিয়ে ভিতরে প্রবেশ করলো, তাহলে সেই কারণেই কিন্তু আমরা ইনটু বসালাম। ঠিক আছে, তারপরে লাস্ট দেখুন সংঘর্ষ বোঝাতে। সংঘর্ষ মানে কি, সংঘর্ষ দেখুন আর এক্সাম্পলটাকে ফলো করুন। দি বাইক ক্রাশড ইনটু আ পার্কড কার, মানে বাইকটা কিন্তু পার্ক করা আছে এমন একটা কারের সঙ্গে কিন্তু সংঘর্ষ করলো, তাই এরকম সংঘর্ষ বোঝাতে আমরা কিন্তু ইনটু ব্যবহার করে থাকি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা আজকের যে আমাদের প্রিপোজিশন সেটাকে আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী হোম টাস্ক দেখুন কি ছিল, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে পার্টটা, দেখুন আমরা এক এক করে কিভাবে কি করছি। ফার্স্ট কি আছে, আই ডোন্ট ফার্স্ট আছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এটাকে কি করতে বলা হয়েছে, এটাকে বলছে ভয়েস চেঞ্জ করতে। তো এটাকে আপনি দুভাবে করতে পারেন। দেখুন ফার্স্ট কি হলো, লেট ইউর টাইম নট বি ওয়েস্টেড, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে তাই আপনি লেট দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, লেট ইউর টাইম নট বি ওয়েস্টেড, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম তার মানে লেট ইউর টাইম নট বি ওয়েস্টেড। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে তাই আপনি কিন্তু এটাকে লেট দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, অথবা আপনি ইউ আর অ্যাডভাইসড দিয়েও কিন্তু করতে পারেন। ঠিক আছে, ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়েস্ট ইউর টাইম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা নাম্বার 2 দেখুন কি বলা হচ্ছে, নেগেটিভ করতে বলা হচ্ছে। দি ফ্যান ইজ মুভিং, মানে ফ্যানটা ঘুরছে, তাহলে আপনাকে যখন নেগেটিভ করতে হবে তখন কিন্তু সেন্সটা একই রাখতে হবে, ফ্যানটা ঘুরছে সেরকম সেন্সই যেন থাকে, তার মানে কি ফ্যানটা বন্ধ নয়, তাই না, ফ্যানটা ঘুরছে মানে কি ফ্যানটা বন্ধ নয়, তাহলে নেগেটিভ করে দেবো কিন্তু সেন্সটা একই থেকে যাবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, দি ফ্যান ইজ নট অফ। ঠিক আছে, দি ফ্যান ইজ নট অফ। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন নাম্বার 3 অ্যাসাডিভে কি অ্যাসাডিভ করতে হবে। ঠিক আছে, অ্যাসাডিভ করতে হবে, এটাকে এক্সক্লেমেটরি আছে, অ্যাসাডিভ করতে হবে। কি বলছে, ওয়াটার ন্যারো লেন, মানে ওয়াটার ন্যারো লেন মানে লেনটা রাস্তাটা কতটাই না সরু এরকম একটা বোঝাচ্ছে, তার মানে কি রাস্তাটা অনেক সরু, ভেরি কতটাকে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাসাডিভ যখনই করবেন তখনই কিন্তু মানে সেন্টেন্স বুঝে কিন্তু ভেরি কতটাকে কিন্তু ইউজ করতে হয়। দেখুন সেরকমভাবে আমরা করছি বিষয়টাকে। কি হলো, দি লেন ইজ ভেরি ন্যারো, দি লেন ইজ ভেরি ন্যারো। ঠিক আছে, অ্যাসাডিভ হয়ে গেল, বিষয়টা হয়েছে, কমপ্লিট হয়েছে। আচ্ছা তারপর দেখুন নাম্বার 4 কি বলা হচ্ছে, ন্যারেশন চেঞ্জ দেওয়া ছিল এখানে, দেখুন বিষয়টা ভালো করে। আই সেড টু হার ইউ মে কল মি অ্যাট 12 o'clock, তাহলে এই যে ইউ মে কল মি, এই যে ইউ মে কল মি এই যে ব্যাপারটা এখানে আপনাকে কিভাবে করতে হবে, দেখুন সাজেস্টেড দিয়ে কিন্তু আমরা করব বিষয়টা। ঠিক আছে, দেখুন আই সাজেস্টেড হার দ্যাট, এই যে ইউ বলতে কিন্তু হারের কথা বলা হচ্ছে তাই আমরা লিখলাম সি। ঠিক আছে, সি মেটা হয়ে গেল মাইট, সি মাইট কল মি অ্যাট 12 o'clock। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে। তাহলে কি করতে হবে, রিপোর্টেড ভার্ব হিসেবে কিন্তু সাজেস্টেড নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আই সাজেস্টেড হার দ্যাট শি মাইট কল মি অ্যাট 12 o'clock। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে। আচ্ছা নাম্বার 5 দেখুন কি বলা হচ্ছে, নাউন ফর্ম করতে হবে সলভের। বলছে কি, নো ওয়ান ক্যান সলভ ইট, নো ওয়ান ক্যান সলভ ইট, এই যে সলভের নাউন ফর্ম সলিউশন করতে পারেন। ঠিক আছে, তার মানে কি নো ওয়ান ক্যান সলভ ইট, কেউ এটাকে সলভ করতে পারে না, তাহলে আপনি সলিউশন দিয়ে কীভাবে করবেন, যে কি কেউ এর সমাধান জানে না, তাই না, এরকমভাবে করা যেতে পারে। দেখুন আমরা সেইভাবেই করছি। কি নো ওয়ান নোজ ইটস সলিউশন, নো ওয়ান যেহেতু সিঙ্গুলার তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা নোজ করলাম। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফাইনারে লিখলাম, তাহলে নো ওয়ান নোজ ইটস সলিউশন, তাহলে সলিউশনকে কিন্তু আমরা নাউন করে সেন্টেন্সটাকে লিখে ফেললাম। এই বিষয়টা কিন্তু প্র্যাকটিস করতে হবে বেশি করে। আচ্ছা নাম্বার 6 দেখুন কি বলা হচ্ছে, এখানে সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করতে বলা হয়েছিল। কি বলছে, ভেরি ফিউ গার্লস ইন দি ক্লাস আর অ্যাজ সিম্পল অ্যাজ টিনা, তাহলে এই যে সুপারলেটিভ ডিগ্রি করতে বলা হবে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি যেহেতু এখানে ভেরি ফিউ আছে তাহলে আপনাকে কি করতে হবে, ভেরি ফিউ যেহেতু আছে তাহলে কিন্তু আপনাকে ওয়ান অফ দি দিয়েই কিন্তু করতে হবে। তাহলে সেইভাবেই আমরা করলাম কি, টিনা ইজ ওয়ান অফ দি সিম্পলিয়েস্ট গার্ল ইন দি
ক্লাস। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ওয়ান অফ দি দিয়েই কিন্তু বিষয়টাকে আমরা করলাম কি, টিনা ইজ ওয়ান অফ দি সিম্পলিয়েস্ট গার্ল ইন দি ক্লাস। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, নাম্বার 7 দেখুন কি বলা হচ্ছে এখানে, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে বলা হচ্ছে। তাহলে দেখুন এখানে কি আছে, হি ইজ সো বিজি দ্যাট হি ডাজ নট গেট টাইম টু টেক মিল। তাহলে এটাকে আমরা টু দিয়ে কিন্তু করব। ঠিক আছে, দেখুন কিভাবে করা হচ্ছে, কি সিম্পল সেন্টেন্সে করে ফেললাম, হি ইজ টু বিজি টু টেক মিল ইন টাইম। হি ইজ টু বিজি টু টেক মিল ইন টাইম, মানে সে এতটাই বিজি যে সে সময়ে খাবার খেতে পায় না। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। আচ্ছা, তারপর দেখুন সে সময় খাবার খেতে পায় না বা পারে না। ঠিক আছে, আচ্ছা নাম্বার 8 দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হলো সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে একটু বলে রাখি যে সিঙ্গেল সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্স এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্সিয়েশন আছে। সিঙ্গেল সেন্টেন্স মানে কি, সেটাকে আপনি একটাই সেন্টেন্সে জয়েন করবেন, সেই সেন্টেন্সটা কমপ্লেক্স হতে পারে, সেই সেন্টেন্সটা কম্পাউন্ড হতে পারে, সেই সেন্টেন্সটা সিম্পলও হতে পারে, কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্সের মানে। কিন্তু যদি এখানে সিঙ্গেল সেন্টেন্স না বলে যদি সিম্পল সেন্টেন্স থাকতো, তাহলে কিন্তু আপনাকে সিম্পলেই করতে হতো। ঠিক আছে, মানে একটাই কিন্তু ভার্ব রাখতে হতো। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? দেখুন আমরা এখানে দুভাবে বিষয়টাকে করে দেখাবো। ফার্স্ট দেখুন কি করা হলো, আমরা লিখলাম ইউ মেট উইথ মাই সিস্টার ইয়েস্টারডে। দেখুন এখানে আমরা একটাই কিন্তু ভার্ব রেখেছি, অর্থাৎ আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সে করে ফেললাম। এটাও কিন্তু ঠিক, দেখুন এটা কিন্তু একটাই সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে আছে। ঠিক আছে, বোঝা গেছে? তারপরে দেখুন আমরা কিভাবে করছি, তারপরে আমরা দেখুন কমপ্লেক্সে করে ফেললাম, সি ইজ মাই সিস্টার হুম ইউ মেট ইয়েস্টারডে। তাহলে এই যে ইজ এখানে একটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আবার এই মেট কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দুটো ভার্ব আছে, তাই এটা কিন্তু কমপ্লেক্সে পড়লো। তাহলে কিন্তু এটাও সিঙ্গেল সেন্টেন্সে আছে। দেখুন এখানে কিন্তু একটাই ফুল স্টপ আছে, অর্থাৎ একটাই কিন্তু সেন্টেন্স। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 9 কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে কি পজেসিভ প্রোনাউন দিয়ে ফিল করতে। তাহলে আই এর যে পজেসিভ প্রোনাউন সেটা মাইন হয়ে থাকে, তাহলে দিস বুক ইজ মাইন। ঠিক আছে, একদম সহজ ব্যাপার। আচ্ছা, তারপরে দেখুন আমাদের যে ভোকাবুলারি পার্টটা ছিল সেখানে দেখুন কি বলা হচ্ছে, ফার্স্ট আছে বার্ন দি মিডনাইট অয়েল। এই যে বার্ন দি মিডনাইট অয়েলের মানে কি, এর মানে হচ্ছে গভীর রাত জেগে পড়াশুনো বা কাজ করা। ঠিক আছে, বার্ন দি মিডনাইট অয়েল এর মানে হচ্ছে গভীর রাত জেগে পড়াশুনো বা কাজ করাকে আমরা বার্ন দি মিডনাইট অয়েল বলে থাকি। ঠিক আছে, দেখুন আমরা কিভাবে বিষয়টাকে করলাম, এক্সাম্পলটাকে ফলো করুন, সি বার্নস দি মিডনাইট অয়েল অ্যাজ হার এক্সামিনেশন ইজ কামিং নিয়ার। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, হিট দি নেল অন দি হেড। এই হিট দি নেল অন দি হেড এর মানেটা কি, এর মানেটা হচ্ছে কোনো কিছুকে সঠিকভাবে চিহ্নিত করা, বা টু সে সামথিং দ্যাট ইজ এক্স্যাক্টলি রাইট। ঠিক আছে, তার মানে কি বললাম, কোনো কিছুকে সঠিকভাবে চিহ্নিত করা বা টু সে সামথিং দ্যাট ইজ এক্স্যাক্টলি রাইট, এরকম কিছু বোঝালে আমরা হিট দি নেল অন দি হেড কিন্তু ইউজ করে থাকি। ঠিক আছে, এক্সাম্পলটাকে ফলো করুন, কি বলা হচ্ছে, ইউর রিপ্লাই ওয়াজ গুড, ইউর রিপ্লাই ওয়াজ গুড, আই থিঙ্ক ইউ হিট দি নেল অন দি হেড। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 3 কি আছে, এখানে বলছে দি প্রস অ্যান্ড কনস। এই দি প্রস অ্যান্ড কনস এর মানেটা কি, মানে হচ্ছে কোনো কিছুর জন্য বা কোনো কিছুর বিরুদ্ধে যুক্তিতর্ক করা। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? দেখুন আমরা কিভাবে লিখলাম বিষয়টাকে, ইউ উইল হ্যাভ টু চ্যালেঞ্জ অল দি প্রস অ্যান্ড কনস বিফোর টেকিং দি জব। ইউ উইল হ্যাভ টু চ্যালেঞ্জ অল দি প্রস অ্যান্ড কনস বিফোর টেকিং দি জব। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন নেক্সট কি আছে, নেক্সট আছে বাই হুক অর বাই ক্রুক। এই বাই হুক অর বাই ক্রুক এর মানেটা কি, এর মানে হচ্ছে যেন তেন প্রকারে বা যে কোনোভাবে, মানে বাই এনি মিনস নেসেসারি, মানে যে কোনো উপায়ে করতেই হবে এমন কোনো ব্যাপার, সেটাকেই কিন্তু আমরা বাই হুক অর বাই ক্রুক বলে থাকি। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা এখানে, এক্সাম্পলটাকে ফলো করুন, ইউ হ্যাভ টু পে দি ডেটস নাও বাই হুক অর বাই ক্রুক। ইউ হ্যাভ টু পে দি ডেটস নাও বাই হুক অর বাই ক্রুক। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখুন লাস্ট যেটা ছিল সেটা কি ছিল, ইন হট ওয়াটার। এই ইন হট ওয়াটার মানে কি, ইন হট ওয়াটার মানে হচ্ছে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন। ঠিক আছে, কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে থাকলে সেটাকে আমরা ইন হট ওয়াটার বলি। ঠিক আছে, এক্সাম্পলটাকে ফলো করুন, কি বলা হচ্ছে, ইটস ইম্পসিবল টু পে দি ডেটস নাও, ইটস ইম্পসিবল টু পে দি ডেটস নাও অ্যাজ আই এম ইন হট ওয়াটার। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে?
তাহলে এইভাবে আমাদের যে টাস্কগুলো ছিল সেগুলোকে আমরা কমপ্লিট করে ফেললাম। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা প্রতিদিন বেসিকে যে সমস্ত ক্লাসগুলো আপনাদেরকে এইভাবে এত উদ্যমের সাথে উপহার দিয়ে থাকছি, আগামীতেও কিন্তু এইভাবে দিতে থাকবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।